অবলতাবল। রাইটার মরিয়াম ডিপটি। পর্ব 11 থেকে 20। স্থায়ী হতে একটু দেরি লাগবে যদিও। সে জাগবে। এখন ফ্রেশ হব। ওয়াশরুম অ্যাটাচড থাকায় ভুল দৌড়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশও হয়ে বেরোলাম। ব্যাগ যেহেতু বাসর রুম অবধি পৌঁছায়নি, সেহেতু এই ভারী জামাকাপড় পরে থাকা ছাড়া আর উপায় নেই। এর মধ্যে আমার শাশুড়ি মা একটা গ্লাসে দুধ আর কিছু ফলমূল আনলেন। ওনাকে প্রথম দিন দেখে অতটাও কঠোর মনে হয়নি যতটা আজ মনে হচ্ছে। আমার কপালই ফাটা কপাল। যাই হয় সব অদ্ভুতই হয়। এদিকে গরম যে পড়ছে তা তো সবার জানাই আছে, ঘেমে নিয়ে একাকার। গরমে ছটফট করছি। এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ করছি। মুদ্রার কথা স্থির থাকতে পারছি না। উনি ফলমূল টেবিলে রেখে সন্দেহ ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে এগুতে থাকলেন। বললেন, কাহিনী কি, এমন মোচড়ামুচড়ি করতেছ কেন? আসলে আন্টি। খুব মিয়া, আন্টি কও কিল্লাইগা। আমি কি এখন ও তোমার আন্টি হই? মাথা নেড়ে নাবোধক উত্তরে ছাই দিলাম। এইবার কও, মোচড়ামুচড়ি করতেছ কেন? আসলে আম্মা, আমার ভীষণ গরম লাগছে আর। খাড়াও। ফ্যান ছাইরা আর কথা শুনতাছি। উনি ফ্যান ছেড়ে এসে পাশে বসলেন। আমার দিকে আবার মনোযোগ দিয়ে তাকালেন। কও আর কি লাইগা তুমি অমন ছটফট করতেছ? আম্মা, এই ভারী কাপড়ে অস্বস্তি হচ্ছে ভীষণ। তাছাড়া আপনি মেকআপের কথা বলছিলেন, কেন তুলছি? শোনেন তাহলে আসল কাহিনী। ওনাকে সবটা খুলে বলতে উনার রাগ যেন কর্পূরের মতো উবে গেল। কি আশ্চর্য! এই কঠিন মানুষটাও কত সরল মনে হাসতে শুরু করলেন। মনে হচ্ছে যেন এক যুগ পর ওনার মুখে হাসি দেখছি। তা তুমি এই কথা আমারে আগে কইবা না? আমি আবার ভাবলাম আমার অমন পোলায় তোমার লগে আবার জোর কইরা আবার কিছু করছে টরছে কিনা। আমার কথা কি জানো, মায়া মানুষ মোমের মতো। এরা উপরে কঠিন, কিন্তু বাস্তবিক অর্থে এর বড়ই নরম আর কোমল। পরিবেশের চাপে এরা এমনই গইল্লা যায়। এগো আবার ধমক টমক মাইরা জোর কইরা তো আগুনে জ্বালায়া গলানির কিছু নাই। তা তোমারে একখানা আমার শাড়ি দিলে পরতে পারবা। ওনার কথাগুলো অতি সাধারণ কিন্তু গৌরতত্ত্ব বিশাল তাৎপর্যপূর্ণ। এই অতি সাধারণ কয়েকটা লাইন যেন ওনার সম্পর্কে আমার ধারণাকে পাল্টে দিল। কত অমায়িক আর সরল মানুষ। আর একটু আগে কি ভয়ঙ্কর রূপ। যাই হোক, শাড়িটারি যদিও আমি পরতে পারি না, তবুও ওনার মুখের উপরে না কেন যেন করতে পারলাম না। চট করে মুখ দিয়ে বেরিয়ে গেল, পরতে পারি না। কিন্তু আপনি পরিয়ে দিবেন, শিখেও নিব। আপনার গায়ে জড়ানো শাড়ি প্রথম দিনে যে আমার গায়ে উঠবে, এত বিশাল আনন্দের ব্যাপার আমার জন্য। আপনি এনে পরিয়ে দিবেন, এটা আমার আবদার। না পূরণ করলে কিন্তু অধিকার খাটাবো এই বলে দিলাম আম্মা। উনি কেমন কান্নাজৃত কণ্ঠে ফিক করে হেসে বললেন, প্রথম দিন এর মতো শুরু কইরা লাভ নাই। আমার পোলার বউ এখন ঘরে, চাইলেও তারে এ বাঁধন থেকে আমি মুক্তি দিমু না। উনি চলে গেলেন। কিছুক্ষণ পর গ্যাসের ওষুধ আর একটা মিষ্টি রঙের শাড়ি এনে দিলেন। নিজের হাতে ওষুধ খাইয়ে দিলেন, শাড়িও পরিয়ে দিলেন। বাঙালি মেয়েদের শাড়ি পরলে আসলেই খুব সুন্দর লাগে। চশমা পরে আয়নায় তাকিয়ে বললাম, দেখেন তো আম্মা, আমাকে আপনার মতো লাগছে না। দু চোখ কুঁচকে বললেন, না না, আমার পোলার বউয়ের মতো লাগতাছে। এখন যাই, কালকে সকালে কথা বলুমনি। আমি আর কিছু বললাম না। গনাসে থাকা দুধ ঠক করে খেয়ে নিলাম। বেশ এনার্জি ফিল হচ্ছে। জীবনে শাড়ি পরি নাই। শাড়ি পরে ঘুমাবো কিভাবে, তাও একটা পুরুষের সামনে, আমি ভেবেই দিশেহারা। এর মধ্যে খোকখুক করে কেসে উনিও প্রবেশ করেছেন। উফ, কি যে করি! যেথায় আমার ওনাকে সালাম দেওয়ার কথা সেখানে উনি আমাকে সালাম দিয়ে বসলেন। উত্তর নিয়ে বললাম, আমার ব্যাগটা কি এনেছেন? কোন ব্যাগ? কাপড় চোপড়ের। ওসব বাপের বাড়িতে গিয়ে পড়ো। তোমার জন্য নতুন জামাকাপড় কিনে রেখেছি। কোথায় রেখেছেন? আলমারিতে। আর এখন তো চেঞ্জ করেই নিয়েছো, আবার জামাকাপড় দিয়ে কি করবে? আমি জামাকাপড় সেগুলো সব আপনাকে পরাবো, বুঝেছেন? এহ, নয়। মাথা ঠিক আছে আপনার? দিব্যি আছে। আমার জামাকাপড় দিয়ে আমি কি করব সেটা তো আপনি বোঝেন না, তাই আপনাকে পরিয়ে বুঝিয়ে দেব। আলমারি খুলে একটা পায়জামা বের করে পরে নিলাম। আর একটা ওড়না দিয়ে মাথাও ঢেকে নিলাম। আর শাড়ির আঁচল পেঁচিয়ে বেঁধে নিলাম। ব্যাস, সেফটি ডান।
আর আমার এই অবস্থা দেখে উনি আমাকে জিজ্ঞেস করলেন, এটা কি ধরনের পাগলামো, নুবা? পেঁচিয়ে ব্যথা পাবে তো ঘুমের তালে। পাগলামোর কি দেখলেন? আমি ঘুমের তালে কোন অবস্থায় চলে যাই তার কোনো ধারণা আপনার আছে? রোজ রাতে বিছানায় ঘুমালেও প্রায় রাতেই ফ্লোরে আবিষ্কার করি নিজেকে। তাই ফ্লোরেই আমি শোব। আপনি বিছানায়ই থাকেন। আর হ্যাঁ, ফোনে একটু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কানেক্ট করে দিয়েন তো। ভেবেছিলাম ভীষণ ঠান্ডা আপনি, এখন দেখি তার পুরো উল্টো। আচ্ছা ফোন দিন। আমার ফোন আপনাকে কেন দেব? কি আশ্চর্য! এই না বললেন ওয়াইফাই কানেক্ট করে দিতে। ওহ হ্যাঁ, তা পাসওয়ার্ড মুখে বলুন। মুখে বলতে কি সমস্যা? নাকি গার্লফ্রেন্ডের নামে পাসওয়ার্ড দিছেন? এই লিসেন, আমার গার্লফ্রেন্ড থাকলে তাকেই করতাম বিয়ে, আপনাকে নয়। হয়েছে হয়েছে, পাসওয়ার্ড বলুন। আমি কানেক্ট করে দিলে কি সমস্যা? দেব না আপনাকে আমার ফোন। আপনি আবার ঘাটাঘাটি করে গ্যালারিতে যাবেন। একজন পরপুরুষ আমার ছবি সব দেখে ফেলবে। এটা আমি চাই না। আমি পরপুরুষ এখনো। তা নয় তো কি, বিয়ে করে তো আর মহাভারত উদ্ধার করেননি। শোনো, তোমার ওই গ্যালারি ট্যালারি ঘাটার কোনো শখ আমার নেই। তোমার সব ছবি আমার ফোনে এমনি আছে। দাও তো এখন। এই ওয়েট ওয়েট, আমার ছবি আছে মানে? তুমি আমাকে কথায় কথায় বলদ বলো না। আমি যে আসলে বলদ নই, ভীষণ কানিং, এটাও তোমাকে বুঝতে হবে। মৃদু হেসে হেসে বললেন। হঠাৎ করে ওনার ফোনে একটা মেসেজ ভাসছে। আমার ও তাতে চোখ পড়ে গেল, গোটা গোটা অক্ষরে লেখা, শেষমেশ বিয়েটা করেই নিলে নিখিল। একটা নম্বর, নামবিহীন। স্ক্রিনে আমার একটা প্রিয় ছবি ভাসছে। একদিকে স্ক্রিনে আমার ছবি যতটাই না ভালো লাগলো, ঠিক ততটাই যেন কষ্টও লাগলো। কেন যেন মেসেজটা আমাকে ভীষণ আঘাত করল। না চাইতেও চুপসে গেলাম। আমার ফোনে পাসওয়ার্ড কানেক্ট হবার আগেই এই মুহূর্তটা কয়েক সেকেন্ডে চোখের পলকে ঘটে গেল। পাসওয়ার্ড কানেক্ট না করেই মুখ গুমট করে নিচে বিছানা পাতার জন্য তৈরি হলাম। তীব্র একটা যন্ত্রণা হচ্ছে। সবকিছু কেমন অসহ্য লাগছে। অথচ একটু আগেও এতটা খারাপ আমার লাগেনি। ভীষণ বিরক্ত লাগছে। চুপচাপ একটা মাদুর পেতে বালিশ নিয়ে শুয়ে পড়লাম। যেই ঘুম আমার এত প্রিয়, বিছানায় শুলে যার আর কোনো হুঁশ থাকে না, সে আজ আমার ঘুমটাও আসছে না। করোনার একটা পাশ ভিজে গেছে নোনা জলে। উনার দিকে ফিরে দেখলাম কিছু একটা লেখালেখি করছেন। উনি কি বুঝতে পারেননি আমার তীব্র কষ্ট হচ্ছে? আমি পারছি না দম নিতে। আমার কেন মনে হচ্ছে ওটা একটা মেয়ে। ওনার তো কোনো কলিগও হতে পারে, বা কোনো বন্ধু। কিন্তু লাইনটাতে অসম্ভব রকম যেন জ্বর আছে তার উপর। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি জানি না। মাঝ রাত্রিরে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি উনি আমার মাথার পাশে এসে বসে বসে ঘুমোচ্ছেন। না চাইতেও কেমন একটা ভালো লাগা কাজ করল। সকাল সকাল উঠে গোসল করে চুপচাপ আম্মার কাছে চলে গেলাম। উনি নিচেই ঘুমিয়েছিলেন। কেমন একটা খারাপ লাগা কাজ করছে রাতের করা ভেবে। তাই আর ডেকে উপরে ওঠায়নি। আম্মার কাছে যেতে প্রশ্ন করলে রাতে আবার পেটের সমস্যা হয়েছে কিনা। নাবোধক উত্তর দিলে আবার জিজ্ঞেস করলেন, রাতে ঘুম কেমন হয়েছে? ভালো। আচ্ছা আম্মা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। কও হুনি। আচ্ছা, আপনার ছেলের প্রিয় খাবার কি? ও তো সবই খায়। বেশি পছন্দ চিকেন বিরিয়ানি আর ব্ল্যাক কফি। এই দুটোই ওর বেশি পছন্দ। আর আপনার? পান। একটা ভালো বানানো পান খাইলে পোড়ানটা জুড়াইয়া যায়। ওনার প্রিয় রং কি? কালো। দেহ না খালি কালা গেঞ্জি, কালা শার্ট, কালা প্যান্ট, সবই কালা। অন্য কোনো কালারের জামাকাপড় খুঁজে পাওয়া মুশকিল। আম্মা, ক্ষমা। হুহো কও। আন্ডারওয়্যার ও কালো বুঝি? বলেই মুখ চেপে ধরলাম। তাও হাসি পাচ্ছে ভীষণ। কি মুচিবত দেহদিহি। বলে উনিও অট্টহাসিতে ফেটে পড়লেন। আমি চটজলদি ওনার জন্য এক কাপ কফি বানিয়ে নিলাম। রুমে গিয়ে দেখি উনি নেই। বাথরুমে শাওয়ার নিচ্ছেন বোধহয়। আজ বেরোক, খবর করে ছাড়ব। আমি আবার কষ্ট সহ্য করতে পারি না। যাও বলার ঠাস ঠাস বলে দেব। মনে হয় না কষ্ট দুঃখ নিয়ে খাবো না, ঘুমোবো না, বিরহে সন্ন্যাস ধরব, ও তো ভালো মানুষ, আবার আমি না। ওইটা যদি ছেলে তাহলে তো উনি বাঁচবে, আর না হলে ধরে বেঁধে ওনাকেই সন্ন্যাস জীবনে পাঠিয়ে দেব। আমি ওসব সন্ন্যাসী টন্যাসী হতে পারবো না। তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলেন। এই জন্যই বলে ছেলেদের লজ্জাশ্রম এর বালায় নেই।
আর আমারও দুইটা বেহা চোখ ওনার দিকেই তাকিয়ে রইল। টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। ওনার হলুদ বর্ণের প্রকোষ্ঠ বক্ষদ্বয় চুম্বকের মতো আমাকে টানছে। টানলে কি হবে? সেও উত্তর মেরু, আমিও উত্তর মেরু। আর উত্তর মেরু করে বিকর্ষণ। কি ব্যাপার, ওরম করে তাকিয়ে আছেন কেন? ও আচ্ছা, আমি তাকালেই দোষ? না, দোষ নয়। আমি কি বলেছি দোষ? তাহলে তাহলে আবার কি? তাড়াতাড়ি এই কফি খেয়ে আমাকে উদ্ধার করেন। তারপর বিচার আছে। একটা কালো রঙের টি শার্ট গায়ে জড়াতে জড়াতে বললেন। কার বিচার? আর কিসের বিচার? খাওয়া হোক, তারপর বলবো। তুমি খেয়েছো? না। কেন খাওনি? আগে আপনার বিচার হবে, তারপর খাবো। টি শার্ট পরে কফির মগ হাতে আমার কাছে এসে বললেন, তুমি একটু খেয়ে দাও। না, আমি খাবো না। আর আমি কফি খাই না। আজ একটুখানি খাও। আচ্ছা, না খেলেও একটু স্পর্শ করে দেও। এহো পীড়িত করতে আছে। এই রাখেন আপনার পীড়িত। যখন ফোনে বিয়েটা করেই ফেলেছ নিখিল, মেসেজ আসে তখন এসব পীড়িত কোথায় থাকে? হ্যাঁ, তা এজন্যই কি কাল ম্যাডামের চোখ থেকে পানি পড়েছে? আপনি আবার সেটা দেখেছেন, তাও আমাকে পাশে এসে জিজ্ঞেস করেননি যে কেন আমি কাঁদছি? কি খারাপ বেদা! আমি কি আর জানতাম যে আপনি এই সামান্য কারণে কাঁদছেন? আর তাই বলে জানার প্রয়োজন বোধে করবেন না। হাউ স্ট্রেঞ্জ ইউ আর! আমি তো ভেবেছিলাম যে হয়তো আপনার মায়ের কথা বা বাড়ির কথা মনে পড়েছে। আর তাই বলে একখান মনগড়া ভাবনা ভেবেই ঠুস করে ঘুম। একা একা ঘুমায়নি। আপনি ঘুমানোর পরেই ঘুমিয়েছি। মুখ একটা ভেঙচি মেরে বললাম। এই ওয়েট আগে বলেন ওকে ছিল। যদি বলি তোমার রাইভাল, গুলি করে খুলি উড়িয়ে দেব দুটোরই, বলে দিলাম। আপনি কি বলবেন কে ছিল? কে আবার? আমার ফুফাতো বোন মিলি। ও আপনাকে ওরকম মেসেজ কেন দিল? ফোন করে তুমি জিজ্ঞেস করো। এই নাও ফোন। না না, আপনিই বলেন। আরে কল দাও, আর ইচ্ছে মতো বকে দিও। উনি বলায় মিলিকে দিলাম ফোন। আমি আর উনি পাশাপাশি। রিং হবার সময় আমাকে কফি এগিয়ে খাইয়ে দিল। কি মনে করে খেলাম জানি না। দুবার রিং হতেই ফোনটা ওপাশ থেকে ধরল। আর বলে উঠল, কি মনে করলে ফোন করলে নিখিল? এই তোরে একটু পড়ল মনে। ফিসফিসিয়ে ওনার কানে কানে বললাম। গা পিত্তি জ্বলে যায় আমার মিলির কথার সাইজ দেখে। কি মনে করে ফোন করলে নিখিল? নিখিল যেন ওনার বাপের সম্পত্তি। উনি মুখ আলতো করে চেপে বললেন, আস্তে আস্তে বলো, শুনতে পাবে তো। শুনুক গে, আমার কি তাতে? কি হলো নিখিল, কিছু বলবে? বিয়ে তো করেই নিয়েছ। তা কি মনে করলে ফোন করলে? এই তোরে একটু পড়ল মনে। তা কি করছিস? কাটা ঘায়ে নুনের ছিটা দিতেই বুঝি ফোন করছো? আমি কিসে কম ছিলাম? তোমার ওই কানা বউয়ের থেকে তো ভালো ছিলাম। তাইলে আমার লগে এমন কেন করলা? দেখ মিলি, রাগ উঠাবি না কইলাম। ওরে কানা বলার অধিকার তরে দিছি। আর তুই আমার বোনের মতো। কি জন্য এত হিংসা করিস ওর সাথে? থামো তো। তুমি কি ওই কানির গুণগান গাইতে আমারে ফোন দিছ? প্রচণ্ড পরিমাণে রাগ উঠে গেছে। কি পরিমাণ সাহস ছিমড়ির! আমি বলে কানি। আচ্ছা করে মরিচ লেপটে দিতে পারলে ভালো লাগতো। মনে হচ্ছে এই মিলিরে আমি কাঁচা চিবিয়ে গেলি। কি ধরিবাজ! ফোনের লাউডস্পিকার অন করাই ছিল। আর এদিকে নিখিল আমার রাগে ফেটে যাওয়া দেখে কাঁধ চাপড়ে রাগ কমাতে বলল। তাতে কি রাগ কমবে আমার? ওই ডাইনি আমাকে বলে কিনা কানি। ও জানে আমার চোখের পাওয়ার কতটুকু। এদিকে উনি বলছেন, মিলি, বাড়াবাড়ি করছিস কিন্তু। কি করবে? মারবে আমাকে? অর্ধেক তো মেরাই ফেলেছ। ফোনটা ছো মেরে আমি হাতে নিয়ে বললাম, কি ব্যাপার মিলি? কি আবার হবে? এই, বলো তো আমি কে? কে আবার? নিখিলের বউ। এত নিখিল নিখিল করছো কেন? ও কি তোমার বাপের সম্পত্তি? এখন থেকে ভাইয়া বলবে। আর কি তুমি? হ্যাঁ, সেলফ রেসপেক্ট বলতে কি কিছু নাই তোমার? যে তুই তাচ্ছিল্য করে বলে তাকে তুমি ভালোবাসো দেখিয়ে তুমি তুমি বলো। বেশরম মেয়ে কোথাকার! তোমাকে কি বলতে বলেছি ওকে? আমি কি ডাকবো না ডাকবো? কতদিন ধরে চেনো ওকে? এই 1 সপ্তাহ। আর আমি চিনি সেই ছোট বেলা থেকে। বুঝেছ? অথচ দেখো, এই 1 সপ্তাহে উনি আর আমি যতটা কাছাকাছি, তার ধারে কাছেও ঘেঁষতে পারোনি ছোটবেলা থেকে। তোমাকে কি কেউ বলেছে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে? না, বলেনি। লাউডস্পিকারে ফোন দেয়া ছিল। আমি শুনেছি, তুমি আমাকে কানি বলেছ।
মনে চাচ্ছে আছাড় মেরে তোমাকে কানির পাওয়ার দেখিয়ে দিতে। মরিচ লেপ্টে মুখে দিয়ে দিতাম যাতে আর এই কথা বলার ধৃষ্টতা না দেখাও। শোন মিলি, এক কাজ করো, তুমি বেড়াতে এসো, দেখবনি তুমি কত সুন্দর মহারানী। আসলে কি বলতো, তোমার ভাইয়া ওকে না আমার একদম ভালো লাগেনি, জোর করে আমাকে বিয়ে করছে। কত আবলতাবল বকলাম, তাও আমার পিছু ছাড়ল না। জানো, আমি আর জেনে কি করব, তুমি জানোগে। যেভাবে উচ্ছৃঙ্খল হয়ে কথা বললে তাতে বোঝা হয়ে গেছে তুমি যে কত বড় ধানি লঙ্কা। ধানি লঙ্কা কাছ থেকে দেখার নিমন্ত্রণ রইল। ফুপিকে নিয়ে দুপুরে চলে এসো। কেমন? তোমাকে দেখার ইচ্ছে আমার নেই। জ্বলছে খুব, আহারে। এসো মলম মালিশ করে দেবনি। এটাতে আমি অনেক এক্সপার্ট। আমি রাখছি, তোমার প্যানপ্যানানি আর ভাল লাগছে না। আর এর শোনো তো বাবা, দেখো না এই কাল থেকে তোমার ভায়া আমার সাথে কি দুষ্টুমিই না করে যাচ্ছে। ছাড়ছেই না। জানো আজ সকালে এই এখনকার কাহিনী। তোমার ভাইয়ার প্রিয় কফি আমাকে দেয় এক চুমুক, দেন সেখানে থেকে আবার নিজে খায়। কি দুষ্টু বলো দেখি। তুমি এসে আমাকে একটু ছাড়িয়ে নিও তার থেকে কেমন? দুপুরে এখানে খেও। নাও তোমার ভাইয়ার সাথে কথা বলো। তোমার সাথে আমারও আর ভাল লাগছে না কথা বলতে। হ্যাঁ মিলি, আছিস? তোমার বউ তো তোমার থেকে আরেক কাঠি উপরে, নিখিল। উমম, ডোন্ট কল নিখিল, অনলি ভাইয়া। আর একদম ঠিকই বলেছ মিলি। আর আমার এই গুণই নাকি ওনার কাছে বেশি পছন্দ। উফ, তুমি একটু থামবে ভাবি। থামতাম না, ভাবি যেহেতু বলেছ, সেহেতু থামাই যায়। আচ্ছা নিখিল বেবি, তোমরা কথা বলো। যাই আমি। উম্মাহ বেবি হো। বদমাইশ বেডি। ডাইনি একটা। এই নিখিল ভাইয়া, ও কাছে থাকলে তুমি আমাকে আর ফোনই করবে না। আরে বলদি, তোর কি মনে হয় তোরে আমি ফোন দিচ্ছে তো নোবা। বউ পাইয়া 2 দিন এই বউয়ের চেয়েও বেশি শয়তান হয়ে গেছো। দেখে নেব ওই ডাইনিকে, এমন হাল করব না। দেখে নিও। বলি ঠুস করে দিল ফোন কেটে। হাসতে হাসতে দুজনেই কুপোকাত, ও কি যে শান্তি লাগছে। এরকম মেয়েদের জ্বালাতে পারলে আমার ভীষণ শান্তি লাগে। আপনার শেষ কথাগুলো কি সত্যি? ভ্রু একখান উঁচু করে জিজ্ঞেস করলাম। কোনগুলো? বেবিহু বলে যে হামি দিলেন। ওটা তো মিলিকে শুনিয়ে বলেছি। উফ, বড্ড শান্তি পেয়েছি। খুব ডিস্টার্বিং গার্ল, রাবিশ একটা। আমার জন্য কিন্তু ও লাকি। কি বললেন? আবার বলেই দেখুন না, একদম খুন করে দেব। এই বলে দিলাম। না মানে ওরে কল না দিলে তো মনে হয় এ জীবনে নুবার না হইতাম বেবি, না পাইতাম আমি। তো আমার জন্য লাকি না, তুমি বলো। না লাকি নয়। আপনার লাকি শুধুমাত্র আমি বুঝেছেন। এর এদিক সেদিক হলে একবারের মাঝ বরাবর এক ঘুষি মেরে ঝাঁটাপেটা করে তাড়িয়ে দেব। আমাকে তো চেনেন না। একই অঙ্গে কত রূপ। তা আপনি রোজ এরকম একবার বেবি বলে ডেকে একটা হামি দিয়ে দিয়েন ব্যাস। মাঝ বরাবর ঘুষি দিয়ে হাত ময়লা করার দরকার নেই। না ডাকবো না, হামিও দেব না। লুচু কোথাকার। তাড়াতাড়ি নিচে খেতে আসেন। পেট ভরে গেছে বিশ্বাস করো, এত বড় ডোজ প্রথম খেয়ে আমার পেট ভরে গেছে। দুপুরের আর রাতের খাবার অফ করে দিলে বুঝবেন খিদে কাকে বলে কত প্রকার। বাই দা ওয়ে, আমার ফোনে ওয়াইফাইটা কানেক্ট করে দিন। এই নিন ফোন। আজ হাতে ফোন দিলেন যে। হাজার হোক, পরপুরুষটা তো স্বামী। কালকের থেকে বিশ্বাসের জায়গাটা অনেকটা বেড়ে গিয়েছে। আমার বিশ্বাসটা কখনো ভেঙে দিয়েন না কেমন? কি ব্যাপার? স্বচ্ছ পুকুরটা তো উপচে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। এমনটা হলে কিন্তু আমি আর ওয়াইফাই কানেক্ট করে দেব না। একটা দেব ধরে। ওয়াইফাই এর পাসওয়ার্ড কানেক্ট করে ওনার 2 বাহু কাঁধ বরাবর রেখে 2 ইঞ্চি দূরত্বের দুজোড়া চোখ দিয়ে প্রাণোচ্ছল সহকারে বললেন। একটা সম্পর্কে বিশ্বাসটা অনেক বড় বিষয়। আমি জানি তুমি বড্ড অশান্ত। কিন্তু অশান্ততার মাঝেও এক বিশাল পরিধির মন আছে, এর খোঁজ আমি বহু আগে টের পেয়েছি। আজ আমার এই অবস্থান শুধুই তোমার জন্য। আমাকে তুমি বিশ্বাস করতে পারো নির্দ্বিধায়। যতক্ষণ দেহে প্রাণ থাকবে, ততক্ষণে আমার থেকে ঠকবে না। শুধু বলবো, ভুল বুঝো না আমাকে। কি একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো জানি না, শিরা উপশিরা কেমন ঠান্ডা হয়ে আসছিল, হাত পা তো অলরেডি বরফ হয়ে গেছে। চোখ বন্ধ করে শুধু বললাম, আচ্ছা। কি হলো? চোখ বন্ধ করে থাকলে হবে? আমার দিকে তাকান। না না, তাকাবো না। আমার লজ্জা লাগে। জানতো।
না হলে কিন্তু। থাক থাক, সকাল সকাল ঘুষি খেতে চাই না। এই তো লাইনে এসেছেন, আর এভাবে যখন তখন ছোবেন না আমাকে। লোকে কি বলবে? হায় আল্লাহ, কি লজ্জা! ওরে আমার লজ্জাবতী বউ! আমি দ্রুত খাবার রুমে চলে এলাম। ইস, আরেকটু থাকতে পারলে ভালো লাগতো। খারাপ তো ছিল না মুহূর্তগুলো। আমার জীবনের সবচেয়ে সুন্দর আর রঙিন একটা মুহূর্ত হয়ে থাকবে। এর অনুভূতি কাউকে বলে বা লিখে প্রকাশ অসম্ভব। খাবার পরিবেশন করে দিয়ে নিজেও বসে পড়লাম খেতে। সবার খাওয়া দাওয়া শেষে বাসন কুসন ধুতে যাব। ওমা, শাশুড়ি মা ভাত সেজে বসে আছেন। তার কথা, এ বাড়িতে বউদের হাতের মেহেদি না ওঠা পর্যন্ত বাসন কুসন মাজা, ধোয়া নিষিদ্ধ। করার মতো কিছু না পেলে আমার আবার ভালো লাগে না। আচ্ছা আম্মা, আপনি যেহেতু আমাকে ধুতেই দিবেন না, তাহলে আপনার ছেলেকে দিয়ে আবার মেহেদি আনিয়ে মেহেদি দিই। তা দিবার পারো? আচ্ছা দাওগে। আমি নিখিলকে মেহেদি আনাইয়া দিতাছি, দাঁড়াও। আমারেও লাগাইয়া দিও সুন্দর করে। কি মুশকিল! এ দেখি আমার থেকেও এক কাঠি উপরে। হাত চেপে বললাম, আম্মা, আপনি তো বহুত চালাক। কই ভাবলাম আমাকে দিবেন কাজ করতে। তো আমারে কি মানধাতার আমলের শাশুড়ি পাইছ নাকি? শোনো মেয়ে, আমার শাশুড়ি মা আমাকে শিখাইছেন কিভাবে বাড়ির বউর সাথে ব্যবহার করা দরকার। এইটাই এই বংশের রীতি। বুঝছো? জি আম্মা, বুঝেছি। এদিকে নিখিল আমাকে ইশারা করে ডাকছে। দেখো কি কারবার! আম্মাজান কি ভাববে? এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে না ভেবে ইচ্ছে করে ওনাকে হালকার উপর ফ্লাশ করালাম। ইশারার বিপরীতে জোরে চিৎকার দিয়ে বললাম, না, এখন আম্মার সাথে কথা বলছি। আমি পারবো না এখন যেতে। আপনি আসুন এখানে। আম্মা আমার চিৎকার শুনে হালকা ভয় পেলেন না, ভয়ের ভান করলেন না লজ্জা সেটা বুঝতে পারলাম না। তবে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। কেমন যেন হাসতে ইচ্ছে করে। এরপর নিখিলের দিকে তাকিয়ে ফিক করে হেসে আঁচলে মুখ মুছে নিলেন। তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। নিখিল কানের গোড়ায় এসে বলল, এভাবে মায়ের সামনে না চিল্লালেও পারতেন। কি ভাববে মা? ঈশ্বর! পাশের রুমে আত্মীয়স্বজনরা কি ভাববে বলুন তো? ইউ লিসেন, আমি কানে কথা শুনি না ওকে। তা বলার জোরে বলুন। মা হাসতে হাসতে বললেন, অভ্যেস করো গো। তোমার শ্বশুর আব্বাও এমন কানে কানে কথা বলতেন। বাপের মতোই হয়েছে ছেলে, এজন্যে কানে কথা শেষ হবে না। উফ আম্মা, সরাসরি লাগে না বলুন? কানের গোড়ায় এসে ফিসফিস ফিসফিস। আরে ভাই, আমি কি বধির নাকি? মা, নিষেধ করো তোমার বউকে। সবার সামনে মানসম্মান আর কিছু রাখবে না। তা তুই ওরে ডাকতে গেলি কেন? দোষ তো তোরই। মায়ের এই উত্তরে মন প্রাণ ভরে গেল একেবারে। গলা জড়িয়ে ধরে বললাম, ওহ লাভ ইউ আম্মা। কি ভালো উত্তর দিলেও। উম্মা, থাকো তোমরা, যাই। হনহনিয়ে চলে গেলেন। আমার কিছু যায় আসে না। তা নুবা, দাদু আম্মার ডাক কবে শুনতাছি। আম্মা, কি যে বলেন না। ধুর, কি লজ্জা! ওরে রে! আচ্ছা শোনো, মা, রেডি হওগা। তোমারে দুপুরে কত মানুষ দেখবার আইব। আচ্ছা যাই তাহলে। রুমে এসে বিছানায় একখানা নীল শাড়ি, নীল চুড়ি আর বেলি ফুলের মালা তিনখানা রাখা আর একটা ছোট চিরকুট, এগুলো দিয়ে সাজবেন। খুব খুশি হব। তার দেয়া শাড়ি পরে সেজেগুজে বসে আছি। জানালা থেকে প্রচুর বাতাস আসছে। শরৎকালের আকাশ এত সুন্দর নীল। এই নীলের সাথে আমার শাড়ির কত মিল। সাথে পেঁজা তুলোর মতো বরফখণ্ডের মেঘ ঘুরে বেড়াচ্ছে। এত এত মেঘ যেন হাত বাড়ালেই তুলোগুলো হাতে চলে আসবে। বসে বসে আকাশ দেখতে ভালোই লাগছিল। এমন সময় নিখিল ঘরে এসে ধপ করে বিছানায় বসল। কি হলোটা কি? হাঁপাচ্ছেন কেন? হাঁপাবো না বলছি, তখন ওরকম করছিলেন কেন? প্রেস্টিজটা পাংচার না করলে হতো না। না হতো না? কিছু হলো এটা? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই হয়েছে। এমন সময় নুষার ফোন আসলো। ফোন ধরল নিখিল। কি রে আপনি? দুলাভাই বলছি। তা কি ব্যাপার শালি? আপুকে বলবেন, আমি আসছি ওর বন্ধুদের সাথে আপুকে নিতে। এখন মেলা কাজ। রাখি, টাটা বাই। যেমন বোন তেমন শালি। কিছু বললেন ভাইয়া? না না, তোমার বোনের সাথে কথা বলো। হ্যাঁ নুষা, বল কেমন আছিস? ভালো আপু, শোন আজ তোকে নিতে আসছি। শোনো না, বলছি কাল আয়। আজ যাব না। কেন রে? অনেক ক্লান্ত রে। ঘুম করে তোর সব হয়ে গেল। কিন্তু বাবা তো সব কিছুর আয়োজন করে ফেলেছে।
আমি বাবাকে বলবনি। আর তীব্র অনিন্দতা ওদের সবাইকে বলে দিস। আজ তো অনেক লোকজন আসবে এ বাড়িতে। আমি একটু বিশ্রাম নিয়ে তারপর আসব। ওকে বাই। বাবাকে সবটা জানাতে উনি আর আপত্তি করেননি। এদিকে সব আত্মীয়স্বজন আসা শুরু করেছে। বুকের ভেতরটা কেমন খচ করে উঠল। মিলি যদি আসে তাহলে তো লঙ্কা কাণ্ড হবে, এটা সিওর। আদৌ তো মানতে পারবে তো আমার ব্যবহার? আমার আজের বাড়িতে থেকে যাওয়ার কারণটা হলো কাল ওনার জন্মদিন। এই দিনটা সব মায়েদের কাছে ভীষণ স্পেশাল। আমি চাই এই দিনে উনি ওনার ছেলেকে মন ভরে আশীর্বাদ করুক। তাছাড়া বড় আপাও আছে, নুহাস, নূপুর, আরতি, আরও ছোট ছোট ছেলে মেয়েদের সাথে পরিচিত হওয়া যাবে। অনেক ভালো একটা সময় কাটবে এই ভেবে বৌভাতটা একদিন পিছিয়ে দেয় শ্রেয় মনে হলো। বড় আপা আমাকে গেস্ট রুমে নিয়ে এসে একটা জায়গায় বসালেন। দুপুর বেলা হুহু করে সব আত্মীয়রা এসে গিফট দিয়ে যাচ্ছে আর আমার বেশ প্রশংসা করছে। ব্যাপারটা ভালোই লাগছে আমার। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আম্মা আর বড় আপা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। সবার সাথে পরিচয় পর্ব শেষে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। কখন যে তন্দ্রা এসে পড়েছিল দুই চোখে বুঝতে পারিনি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আত্মীয় স্বজন সব নাকি বাসায় থাকবে আজ। আর পুরো রাত জুড়ে আড্ডা দিতে হবে। এটাও কি হয়? কত অদ্ভুত সব রিচুয়াল। সে জাগবে। বিয়ে তো মানুষ জীবনে একবারই করে। আমারও না হয় জীবনে এক রাতই পুরো জেগে থাকতে হবে। সেজেগুজে চশমাখানা চোখে লাগিয়ে বসে পড়লাম সবার সাথে কথা বলতে। বেশ ভালো মানুষই এরা। অনেক হাসি ঠাট্টা হলো। পুরো রাত জাগাতে, যেখানে আমার বাবা মাও কখনো পারেনি আমার কাজিনদের বিয়ের রাতে জাগিয়ে রাখতে। আর আজ কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। মধ্যরাতে নিখিলের কানে কানে বলেছিলাম, বলছি শুনুন না। হ্যাঁ বলো। মিলিকে তো দেখলাম না। ওকে আসবে না। আর ফুপুকেও তহ। মা বলল ফুপু 2-1 দিন পর আসবে। ওদিকে তাদের নতুন বাছুর হয়েছে। তাই সব কাজ সেরে ফুপুর শাশুড়িকে এনে 2 দিনের জন্য আসবে। তা ওর কথা হঠাৎ মনে হলো কেন তোমার? না এমনি ভাবছিলাম। এই আর কি? কি ভাবছিলে? না এই দেখুন না বড় আপা, নানু, দাদু, মামি, চাচিরা সবাই আমার কত প্রশংসা করছে। আমি অনেক সুন্দর, স্মার্ট, কি সুন্দর আমার কথা বলার স্টাইল, হ্যান ত্যান, এসব শুনতে ওর কি ভালো লাগতো বলুন। বেচারি মিলি। উহহ সুন্দরী রে, কি মহৎ ভাবনা। মিলিও কম না। ও আপনাকে ট্রাপে ফেলে খারাপ বানাতো। ও আসেনি, এতে আমার ভালোই হয়েছে। আসলেই গা ঘেঁষে থাকতো। আর আপনার খুব মজা লাগতো তাই না? তা একটু লাগতো বই কি। তুমি তো আর রিপিট করেন আবার যা বললেন। না থাক না। থতমা একদম ভেঙে দেব। এই জান আর কথা বলবেন না। আরে আরে আরে। না না, আর কোনোদিন বলবো না। আগেরবার রাগ ভাঙাতে আইফোন লেগেছে। এবার কি যে লাগবে কে জানে। কেন রাগাতে গেলাম কি জানে। বিড়বিড়িয়ে বলে চলে গেল। চলে যেতে থাকে বাধ্য করা হয়েছে। আমরা কথা বলেছি বলে আরতি তার মামাকে বেশ কথা শুনিয়েছে। আরতিকে এজন্য একটা ফ্লাইং কিস দিয়েছি। এই মুহূর্তে উনাকে সহ্য হচ্ছিল না। তবে চলে যাবার পর কেমন যেন একটা শূন্যতা অনুভব করছিলাম। শেষ বেলাতে আমরা সবাই কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুমের মধ্যে অনুভব করলাম আমি শূন্যে ভাবছি, হায় আল্লাহ, জিন পরি আমাকে নিয়ে যাচ্ছে না তো। আম্মা বাঁচাও। ও আম্মা, দোহাই মাফ চাই, আছাড় দিও না। মরে যাব তো। একটা পুরুষ কণ্ঠে ভেসে আসলো। টোটালি স্টপ। আর বকবক করলে কিন্তু সত্যি ছেড়ে দিব নোবা। পিটপিট করে চোখ খুলে দেখি নিখিল কোলে করে নিয়ে কোথায় যেন যাচ্ছে। এই নামিয়ে আগে চিমটি মারুন। আপনি তো ভূত নয় আবার। না থাক, আপনার কষ্ট করা লাগবে না। আমি দিয়ে আপনারে চিমটি। ওই এভাবে কেউ ছেড়ে দেয়? মাজাটা তো ভেঙে গেল। এত বড় দুষ্ট মেয়ে ও আমি দেখিনি। এভাবে কেউ চিমটি দেয়? জ্বালিয়ে দিল একবার এ বাবারে। বেশ করেছি চিমটি কেটেছি। তাই বলে এভাবে কেউ ছেড়ে দেয়? আমিও ছেড়েছি, বেশ করেছি। হেই লিসেন, আমি তো শান্তিতে ঘুমাচ্ছিলাম। এভাবে রাত বিরাতে কেউ কি কোলে তুলে হাঁটে? ওয়েট, আমাকে ছেড়ে দিয়ে বের করেছেন। এবার আমি চিৎকার করে বেশ করব, ডাকাত ডাকাত, চোর চোর বলে। চিৎকার করে সবাইকে ডাকতে যাব, উনি এসে ধপাস করে মুখে হাত দিয়ে ধরলেন।
পুরুষ মানুষের হাত এত শক্ত হয় কি করে? উফ, কি লাগছে! ওনার হাত ধরে টান দিয়ে ছাড়াতে গিয়ে দুজনের মুখ বরাবর দূরত্ব কমে শূন্য হয়ে গেল। এত তীব্র মিশ্র এই ভালো লাগা! ওভাবে মিনিট খানেক থাকার পর উনি কপালে একটা চুমু দিয়ে বললেন, লক্ষ্মীটি আমার। চিৎকার করে ডেকো না, তাহলে কিন্তু আমার লজ্জা শরম কমে যাবে। আরে রাখো তোর লজ্জা শরম। ইশারায় বোঝালাম, আগে তো বেটা আমার মুখ ছাড়, তারপর কি করি দেখ। আচ্ছা আচ্ছা, ছেড়ে দিচ্ছি। চিৎকার করবে না তো। ইশারায় না বোধক ইঙ্গিত করে দিতেই উনি ছেড়ে দিলেন। ওহ, কি জ্বলছে! এর চেয়ে কাঁচা মরিচ বেটে মুখের চারপাশে লাগিয়ে রাখলেও এত জ্বলত না। এই বেডা, এই রাত দুপুরে কেমন রসিকতা এটা! হ্যাঁ, কি করব বলুন, ভালো লাগছিল না তো। কি স্ট্রেঞ্জ! এই ওয়েট আপনার সাথে তো আমার হারি। আমরা কথা কেন বলছি? স্ট্রেঞ্জ। ওদিকে মুখ ঘুরিয়ে বসেই রইলাম প্রায় 5 মিনিট। পরে উঠে যেতে নিলেই হাত ধরে টেনে বসালেন নিজের কাছে, খুব কাছে। মাথার খোপা খুলে চুলগুলো মেলে দিলেন। দুটো ক্লিপ দিয়ে সযত্নে বেলি ফুলের মালা পরিয়ে দিলেন। আর 2 হাতে বকুল ফুলের মালা। বললেন, তোমার এই অগোছালো রাগ, এই ভীষণ উস্কো খুস্কো চলাফেরা আমাকে চুম্বকের মতো টানে। মনে হয় হারিয়ে যাই তোমার অনুরাগে, মিশে একাকার হয়ে যাক না 2 অন্তরাত্মা। কিন্তু কিন্তু কি? তোমার যত রাগ যেন আমার কাছে আসাতে। আচ্ছা, তাহলে আমাকে রাগানোর কাজ কেন করেন? ও তো আমি মজা করে বলেছি। তাছাড়া তোমাকে রাগাতে ভীষণ ভালো লাগে। ও আচ্ছা, আমাকে রাগাতে আপনার ভালো লাগে, আবার আমি রাগলে আবার খারাপ লাগে। বলি, নেশা টেশা করেছেন নাকি? কি অদ্ভুত ফ্যাসিনেশন আপনার! তুমি নিজেই তো আস্ত একটা নেশা আমার কাছে নুবা। থামেন থামেন, আর পাম দিতে হবে না। এগুলোকে পাম মনে হয় তোমার? তা নয় তো কি। আচ্ছা, একটা কথা বলুন তো। হ্যাঁ বলো। সেই প্রথম দিন থেকেই খেয়াল করেছি আমাকে আপনি কিছুক্ষণ তুমি করে বলেন, আবার কিছুক্ষণ আপনি। এটা কেন? ওকে আর তুমি বুঝবে। বুঝিয়ে বলুন। না থাক, বলছি আজ কিন্তু একটা বিশেষ দিন। ওহু শিট! যার জন্য আজ থাকা তুই সেটাই ভুলে গেলি নুবা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক মাই ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড। আহ, ঈদ তো চলে গেছে সেই কবে। কি বলছো তুমি নুবা? ওহ, এই ভুলটা আমি সবসময়ই করে বসি। সরি সরি। আজ তো আপনার জন্মদিন। শুভ জন্মদিন নুবার জামাই। হা হা হা, তুমি জানতে। কি যে বলেন, জানবো না? তুমি ঈদ মোবারক বলে তো আমাকে চমকে দিয়েছ। বেশি এক্সাইটেড হলে এমনটাই হয় আমার। আপনার কথা বাদ দিন। কলেজে থাকাকালীন সময়ে আমাদের ম্যাথ স্যার প্রচুর গম্ভীর মানুষ, খুব সহজে হাসেন না। সেই ওনাকেও এত বড় কেক নিয়ে উইশ করতে গিয়ে ঈদ মোবারক বলে ফেলেছিলাম। হা হা হা, তারপর? তারপর আর শোনাবো না। না বলো প্লিজ। তারপর কি হয়েছিল? কি আর হবে? অত জোরে চেঁচিয়ে জন্মদিনের জায়গায় কেউ যদি বলে বসে ঈদ মোবারক স্যার, সে কি আর গম্ভীর থাকতে পারে? হা হা হা, তোমাকে বিয়ে করে আমার কত লাভ হয়েছে ভাবো। এই যে ফ্রিতে হাসাও, এতে আমার কোনোদিন হার্টের রোগ হবেই না। লাভ হয়েছে না বলো? চোখাচোখি করে মুখ কিঞ্চিত বেঁকিয়ে প্রশস্ত একটা হাসি দিয়ে বললাম, তাহলে লভ্যাংশটুকু দিয়ে দিবেন। যেমন? লিস্ট করতে বলেছেন কি কি লাগবে আমার সেই প্রথম দিন। মনে আছে? সে আর বলতে, খুব মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, 2টা ভিন্ন ভিন্ন আইটেম একটার পর একটা পালাক্রমে চলতে থাকবে। তেল পেঁয়াজ যতটুকু বলেছিলাম ততটুকুর কম আনলে খবর আছে, বেশি আনলে ভালো। আর আর আমরা বস্তা ভরা চিপস, চকলেট আর আইসক্রিম বাপের বাড়ি থেকে এসে যেন রেডি পাই। পেটুক, খবরদার! পেটুক বললে পেট ফুটো করে দেব। আমি আগেই বলেছিলাম এসবের কথা। সেদিন ওরকম করে ছিলে কেন? তার আগে বলবেন, আমার খোঁজ পেলেন কোথা থেকে? আমার বন্ধুর থেকে। তার নাম কি? আর আপনার বন্ধুই বা কিভাবে চেনে আমাকে? ওহ তো আদিব, আদিব মাহমুদ। এই নামটাও শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ভরা চিপসের প্যাকেটে পিনের খোঁচা লাগলেই তেমন মুহূর্তেই চুপসে যায়। এই আদিব মাহমুদ নামটি শুনলে আমিও তেমনই চুপসে যাই। প্রসঙ্গ পাল্টানোর জন্য রাস্তায় হাঁটার একটা প্ল্যান মুহূর্তেই কষে নিলাম। বলছি, ভোর হয়ে আসছে, চলুন না ওই রাস্তায় একটু হেঁটে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি।
আবছা আবছা আলোয় চশমা পরে এরকম হাঁটা আমার হয়নি। বেশ কিছুক্ষণ সময় হাঁটতে হাঁটতে একটা বড় মাঠ এসে পড়ল। পাহাড়ি এলাকার মাঠগুলো ভোর সকালে দেখেও শান্তি। সমুদ্রের ঢেউতো থাকে সচল, আর এই পাহাড়ি এলাকার দুর্গম পথগুলোতে থাকে সবুজের স্থির ঢেউ। বাড়িঘর কম হওয়ায় প্রাকৃতিক নির্যাসটা পাওয়া যায় চমৎকারভাবে। হাঁটার সময় আর তেমন কোনো কথা বলতে ইচ্ছে করে না। আদিব মাহমুদ নামটি কেন যেন সব জায়গায় এসে পড়ে। পুরোপুরি ভোর হবার আগে আমরা বাসায় এসে যার মতো আত্মীয়দের উঠাতে ব্যস্ত হয়ে পড়ি। ব্যস্ততার কারণে আদিব মাহমুদ নামটি সাময়িকের জন্য ভুলেই গেলাম। ইস্তেঞ্জার সেরে প্রায় অলস সময়েই কাটাতে লাগলাম। অলস সময় কাটাতে তেমন আর ভালো লাগছে না। তো আজ ওনার জন্মদিন। দিনটা আসলেই আমার জন্য অন্তত অনেক শুভ দিন। নইলে এরকম একটা মানুষ কি সবার কপালে থাকে। উফফ, সোনার টুকরাটা। ভাবছিলাম কি করে সারপ্রাইজ দেয়া যায়। বসে বসে অনলাইনে সুন্দর একটা কেক অর্ডার করে দিলাম। উপরে বড় বড় করে লিখে দিতে বললাম, মিহমি মায়ের ছেলে আর নুবার বর নিখিলের জন্মদিন। ও হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের নাম মিহমি বেগম। ভাবছি মিলিকে, নুবার বর, অংশটুকু জোর করে গিলিয়ে দিব। বেশ লাগবে আমার তখন। আহা, হৃদয়ে লাগবে দোলা। ও যদি আজ নাও আসে ওর জন্য রেখে দেব ওটুকুই। তবুও ওরে ওটুকু গেলাবই। কিন্তু অনলাইনের লোকজন তাজ্জব হয়ে বলল, এরকম হাইলাইটস করে কখনো এত বড় লাইন কেকের উপরে লেখেনি। কি তাজ্জব ব্যাপার! এটা নাকি তাদের কাছে এক প্রকার হাস্যকর টাইপ লাগছে। হাস্যকর হওয়ার কি আছে এখানে? আমি বললাম, সবার মধ্যে আর সব ক্রিয়েটিভিটি তো আর থাকে না ভাইয়া। নুবা নিজেই ক্রিয়েটিভের ডিব্বা। সে শুধু একাকে সারপ্রাইজ করে না, আশেপাশের সবাইকে নিয়ে আনন্দে থাকতে চায়। এরকম একসাথে অনেককে সারপ্রাইজ দিতে নুবা অনেক ক্রিয়েটিভ আইডিয়া দিতে পারে। আপনি এটা লিখে দিলে দিবেন, নয়তো আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। আপনি দিবেন কিনা বলেন? এতগুলো টাকা হাতছাড়া করতে চাননি বলে ওনারা অর্ডার কনফার্ম করে দিলেন। অর্ডার কনফার্ম করে বড় আপার কাছে গেলাম। এসেছি পর থেকে তেমন কথা হয়নি তার সাথে। তার সাথে টুকটাক কথা বলার সময় আরতিকে বাথরুম থেকে চেঁচাতে শুনলাম। কাপড় চোপড় গোছাতে গোছাতে আরতিকে শ্যাম্পু আর তোয়ালে দিয়ে এলেন। বড় আপা তার শ্বশুরবাড়িতে কিভাবে কি সামলে রাখেন সবটা আমাকে বললেন। আমি যতদূর আমার মায়ের কাছ থেকে শুনেছি নিখিলের আরও একটা ভাই আছে। ছোট ভাই, নাম নিবিড়। কথায় কথায় আপা নিবিড়ের কথা বলে ফেললেন। নিখিলের বিয়ে জানা সত্ত্বেও নিবিড় ভাইয়া আসেনি। এসব নিয়ে তার কত আফসোস। জানো তো নুবা, নিবিড় ছোটবেলা থেকেই দুষ্টু ছিল। যখন যা চাইতো তখন তাই দিতাম। বড় আদরের ছিল। ওর বেহায়াপনাকে আমার বাবা প্রশ্রয় দিতেন না বলে দাদিমা কত রাগারাগি করত। নিবিড়ের জন্যই তো বাবা হার্ট অ্যাটাক করে চলে গেলেন আমাদের ছেড়ে। উনি কোথায় থাকেন? ঢাকা, উত্তরাতে আছে। আব্বা কেন হার্ট অ্যাটাক করেছিল আপা? সে অনেক কথা গো। মায়ের কাছে থেকে শুনে নিও। তুমি কিন্তু আবার আরিফার মতো অত সহজ সরল হও না। আরিফা আবার কে? নিবিড়ের প্রথম স্ত্রী। ভীষণ ভালো ছিল। কিন্তু বদের হাড্ডি নিবিড় সবার জীবন তছনছ করে ফেলল। ওরে ও শান্তিতে থাকতে দেয়নি। ওরে কত বলতাম জামাইকে সামলে রাখো। বকে যাচ্ছে কিন্তু। বোকাটায় অন্ধের মতো বিশ্বাস কোনো কৈফিয়তই চাইত না। চিন্তা করবেন না, আপা। নিবিড়কে আমি দেখে নিব। শোনেন, বউ যখন হয়ে এসেছি এর বাড়িতে, হয়তো আগে ছিলাম ছন্নছাড়া। কিন্তু আপনাদের মতো সংসারকে আগলে রাখতে সবটুকু চেষ্টা করব। নিবিড়ের নাকে একটুখানি ওই পোড়া মরিচের গুঁড়ো দিয়ে ঘাট থেকে ভূত নামিয়ে দেব। না না, এসব করতে যেও না। হিতে আবার বিপরীত হবে। ও ওর মতো থাকুক। বাবাই ওকে কিছু করতে পারেনি। এমন সময় নিখিল এসে বললেন, হিরে আপা কি করছিস? এই নুবা দেখেন তো কারেন্ট আছে কিনা যান। আপনি দাঁড়িয়ে আছেন, গিয়ে সুইচটা অন করেই দেখুন না। আমি বসা মানুষ, আমাকে ওঠাবেন কেন? আরে ওঠো ওঠো, এত বসে থাকো কেন? গিয়ে দেখো না কারেন্ট আছে কিনা ফ্রিজে। কারেন্ট আছে কিনা দেখতে ফ্রিজ থেকে করা লাগবে কেন? আশ্চর্য! মাথার বুদ্ধি শুদ্ধি কি গেল সব আপনার? ফোনের ওয়াইফাই থেকেই দেখুন না কারেন্ট আছে কিনা। নিখিল, এটা কিন্তু ও দারুণ বলেছে। হা হা হা। ফোনের ওয়াইফাই অন করে কারেন্ট আছে কিনা তা চেক করা,
কি ফাস্ট পোলাপাইন সব। কত বুদ্ধিমান রে আপা। বুদ্ধিমান না বুদ্ধিমতী বলুন। হাদারাম। তাও আপনি ফ্রিজ চেক করে আসুন। প্রথম দিনের আপনার সেই ইলিশ মাছ চিংড়ি মাছ, 20 কেজি পেঁয়াজ, 10 লিটার তেল, ফ্রিজ ভরা আইসক্রিম আর বাক্স ভর্তি চকলেট, বস্তা ভরা চিপস। লিস্ট দেখে মিলিয়ে বলবেন আর কিছু লাগবে কিনা। বিছানায় স্থির হয়ে আর বসে থাকতে পারলাম না। বাধ্য করলেন উনি নামিয়ে দিতে। বলে কি উনি বস্তা ভরা চিপস আর চকলেট, ফ্রিজ ভরা আইসক্রিম। ওহ মাই গড, কোনটা রেখে কোনটা ধরব। নুহাস আরতি আরও কিছু ছোট ছোট পোলাপাইন এসে জড়ো হয়েছে। তাদের কিছু কিছু দিয়ে সব তুলে রাখলাম নিজের জন্য। এই চিপস চকলেট আইসক্রিমে আমার ভীষণ লোভ। এর ভাগ কাউকে দিতে নারাজ আমি। চকলেট ফ্লেভারের আইসক্রিমগুলো কিছুক্ষণ ইচ্ছে মতো খেলাম। আর বাকি চিপস চকলেট সব নিজের রুমে এসে আলমারিতে তুলে রাখলাম। মাকে চাবি দিয়ে বললাম, আপনি চাইলে একটা দুইটা খেতে পারেন, বড় আপাকেও দেবেন, কিন্তু আর এই বেডারে দিবেন না। কি বললেন? আর এমনিতেও আমি ওসব পচা জিনিস খাই না। আর দেখেছো আম্মা, আমি আনলাম সব কিনে সারপ্রাইজ দিতে, আর আমাকেই বেডা বলে বসিয়ে রেখেছে। অদ্ভুত বেডি। মুখ সামলে হে, আমি মোটেই বেডি নয়। তাহলে কি আপনি ম্যাম? শুধুই মেয়ে? ওসব বেডি মেডি আমাকে বলবেন না। চাটি মেরে বড় আপা হাসতে হাসতে বললেন, ভালোই একখানা ছোট্ট ছেমড়িরে ঘরে তুলছ। এর কথা শোনার জন্য হলেও মাস অন্তর তোর বাসায় আসা লাগবে রে নিখিল। আপার সবই তো ঠিক ছিল, মাঝে আবার ছেমড়ি লাগালেন কেন? ওটা না বলে শুধু মেয়ে বললেই পারতেন। হুহো। ওরে রে, ওকে ফাইন। সো এভরিওয়ান কল্ড হার আওয়ার লিটল গারুনুবা। লিটল গারুনুবা। অ্যা 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 কমা। ষাঁড়ের মতো চেঁচিয়ে করে ছেমড়ি ডাকবা, বুঝছো আফা? হলো তোদের ঝগড়া, এখন বিরতি দে একটু। আম্মা সবাই চলে গেলে তুমি এর বিচার করবা। আচ্ছা মা, করব আনে। বলেই আমি, আম্মা আর আপা চলে যেতে গেলেই উনি পেছনে থেকে বাম হাত ধরে টেনে রেখে দিলেন। এই দিনে দুপুরে এরকম হাত ধরেন কেন? আমার বউ আমি ধরব, আমার বউ আমি ধরব বললেই হলো। হ্যাঁ, এই যে একটু আগে গায়ে পড়ে ঝগড়া করলেন, তখন মনে ছিল না যে এটা আপনার বউ? হ্যাঁ ছিল। হ্যাঁ ছিল, মনে থাকলে ছাড়েন। নিজে তো হাপুস হুপুস আইসক্রিম খেলে আমাকে খাওয়াবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো। হাতটা ছাড়ুন, একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছি। তার আগে পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা? দেখতেই পাবেন। ওনার 2 হাত ধরে ঝাঁকুনি দিয়ে দুটো পায়ে দুটো ঘুষি মেরে দিলাম। এটা আবার কেমন পরীক্ষা? এটাই পরীক্ষা। কোনো আওয়াজ কি মুখ থেকে বেরিয়েছে? না তো। তার মানে আপনি পাস করেছেন। দেখুন আপনার হাত পা দুটোই সুস্থ সবল আছে। মানে নিজ পা হেঁটে ফ্রিজ খুলে 2 হাত দিয়ে আইসক্রিম খান। আসি কেমন? এভাবে না বলে আমাকে একটু কচু গাছের সাথে ফাঁস দেয়ালে পারতে। কোথায় ভাবলাম আইসক্রিম এনে নিজে এক কামড় খাবে, আমাকে একবার দিবে। সে তো বহুত দূরে। আইসক্রিম এনে একটা মুমূর্ষু রোগীকে যেভাবে খাওয়ায় সেভাবে খাওয়াতেও তিনি নারাজ। কিন্তু আপনি তো মুমূর্ষু রোগী নন। এজন্যই তো পরীক্ষা করে নিলাম। থাক থাক। না থাকবে কেন? আর তাছাড়া আপনি ভাবলেন কেমন করে আপনার খাওয়াটা আমি খাবো? ছি, রাবিশ বেডা। আপনাকে একবারে ডাস্টবিনে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দেওয়া দরকার। বদছেমরি, বদ বেডা। দুপুর বেলা তীব্র অনিন্দতা। ইফা, আয়ান, সুব্রতা, ওদের সবার সাথে সাথে নুসাও এসেছে। আর এসেছে বাড়ির কিছু মুরব্বী মানুষ। তারা আজ দুপুরে এখানে খেয়ে বিকেলে আমাদের নিয়ে যাবে। কিন্তু আমি তো বিকেলে যাব না, যাব রাত করে। ওনার বার্থডে আম্মার সাথে পালন করে তবে যাব। তবে সেদিনের মতো অবস্থা যেন না হয়, তার ব্যবস্থাও আগে থেকেই নিয়ে রাখব। দরকার হলে খাবই না। মুরব্বীদের সালাম দিয়ে তাদের সঙ্গে কিছু কথা বলে বন্ধুদের সাথে আর নুসার সাথে দেখা করতে চলে এলাম। ওদিকে পান ফলমূল কেটে সব বড় আপা আমা, নিখিল, তার চাচারা মিলে অ্যাপায়নে ব্যস্ত হয়ে পড়লেন। নুসাকে দেখে ওকে জড়িয়ে দিলাম। ও কেমন এক প্রকার কেঁদেই ফেলেছিল। নুসাকে আরতির সাথে পরিচয় করিয়ে দিলাম। মুহূর্তেই দুজনের মধ্যে কি সখ্যতা গড়ে উঠেছে, যেন অনেক দিনের বন্ধুত্ব। নুসা আর আরতি সমবয়সী প্রায়। একসাথে পড়াশোনা করে, তবে কলেজটা ভিন্ন।
ওদের বসিয়ে বন্ধুদের আমার রুমে এনে দিলাম দরজা আটকে। কারণ আমরা একত্রিত এদের মাঝে কেউ আসলে কেলেঙ্কারি হয়ে যাবে। সুব্রতা বলল, কিরে নুবা, কেমন আছিস তুই? কতগুলো দিন হয়ে গেল আমাদের খোঁজ খবরও নিলি না। এই আছি কোনোরকম চুলে। তা তোদের কি অবস্থা? কেমন চলছে? সুব্রতা থামো তো তুই, নুবা ব্যস্ত। ভীষণ ব্যস্ত। তোকে খালামনি আর আমাকে মামা বানাতে ব্যস্ত। বুঝিসও না নাকি? চিৎকার করে বললাম। তীব্র বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু। তুই নিজে বিয়েটা করিস তখন দেখবনি কত খোঁজ নিস। এই লিসেন নুবা, আমি কি তোর মতো নাকি রে? খোঁজখবর ও নিব, আবার তোদের আন্টি আঙ্কেল ডাক শোনার ও ব্যবস্থা করব। দেখিস, যা যা দেখা যাবে। থাকি, এত ব্যস্ত ছিলিরে যে 2 মিনিট কথা বলারও সময় হয়নি আমাদের সাথে। অন্তত টেক্সট করতে পারতি। আয়ান একনাগারে বলে, তবেই থামল। আরে তোরা তো জানিস না। গাড়িতে ওঠার পর পরই যেভাবে প্রকৃতি ডাকছে রে ভাই, না যেন জন্মের পর থেকে আমি ওসব ইয়ের ধারে কাছেও যাইনি। আশ্চর্য ভাই, ওইদিনই সব হওয়ার ছিল। ভাগ্যিস তোদের দুলাভাই একটু বলদ টাইপের। বুঝে নাই কিছু। আসলে বলদ তুই বুঝলি নুবা। আমরা ছেলেরা অনেক কিছু বুঝেও ধরা দিই না। মেয়েদের সম্মান করি। আইছে সম্মান দেখাইতে। এই থামতো বেডা তুই। সাধে সাধে কি আয়নের সাথে চায়ের কাপে টোকা দিয়ে বলি, উইমেন। ওই উইমেন উইমেনই করবি। ওমেন আর বলতে পারবি না। একযোগে সমস্বরে হো হো করে হাসি থামিয়ে তীব্র বলল, তারপর কি করলি? কি আর করব, বুদ্ধি করে বমির কথা বলে এক রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়েছি। মাঝে মেয়ে কত দরদ, আর হাবিজাবি পড়ছি যাতে কোনো কেলেঙ্কারি না হয়। কিছু হলে কি হতো ভাব একটু। কি আর হতো, বউ রেখে সবাই পালাতো। সেন্টের গন্ধে সবাই কানাঘুষা করে। উফফ, তোরা থামাতো। কোথায় তোরা বলবি, না নুবা তুই বেঁচে গেছিস। এই অনেক। খারাপ কিছু তো ঘটেনি, তা না করে কি বকছিস আবোলতা বল। পালিয়ে যেত কানাঘুষা, বলি কি তোদের মুখে কি ভালো কথা আসে না নাকি? চলবে।